জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার 13। যারা এখনও পর্যন্ত 1 থেকে 12 পর্যন্ত দেখোনি অবশ্যই দেখো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে প্রশ্নোত্তরগুলো করাচ্ছি এগুলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা বই থেকে করানো হচ্ছে। খুব দ্রুত আমাদের ডেমো বুকটাও আসবে, সেখানে তোমরা ডেমো পেয়ে যাবে, কিন্তু এখন প্রশ্নোত্তর পাবে। যদি পারচেস করতে চাও করতে পারো। দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, পারচেস করার নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও। তাহলে আজকে কি করব, আজকে যেখান থেকে সিডিপি আমরা শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করব। আর 6-7টা সিডিপি প্রশ্ন করার পরে সিচুয়েশন বেস প্রশ্ন উত্তরে চলে যাওয়া হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে 1907 সালে শুরু হওয়া মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার সাথে পরিচিত সেটি হলো শিশু শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থা কী প্রকৃতির? এটা বহুমুখী এবং এটা হচ্ছে শিশু কেন্দ্রিক। তারপর হচ্ছে প্রতিটি সমাজে শিশুর কাছে সবথেকে আনন্দদায়ক স্থান কোনটি? তার পরিবার। শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম কোথায় গ্রহণ করে? পরিবারের কাছ থেকে। গান্ধীজির মতে শিক্ষা কেমন হওয়া উচিত? কর্মকেন্দ্রিক। বুনিয়াদী শিক্ষার মূলনীতি কি? কাজের মাধ্যমে শিখন। আর বুনিয়াদী শিক্ষা প্রচলন কে করেছিলেন? গান্ধীজি করেছিলেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন কেন্দ্রিক? শিশু কেন্দ্রিক। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তাকে? রুশো। শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ হলো শিক্ষা, এইটি কার মতবাদ? এটা রুশো। ভারতে ফাদার অফ ইংলিশ এডুকেশন বলে পরিচিত কে ছিলেন? ডালহৌসি। শিশুর ঝড়ঝঞ্ঝাকাল বয়স কোনটাকে বলা হয়? কৈশোরকালকে। এটা তোমরা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আকারেও পেয়ে যাবে যে শিশুর ঝড়ঝঞ্ঝার কাল কোন বয়সটাকে বলা হয়। 12 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়কে কী বলে? কৈশোর বলে। গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রথম কবে চালু করেন? 1937 খ্রিস্টাব্দে। 7 থেকে 12 বছর বয়সকালকে কী বলে? প্রান্তীয় বাল্য। কোঠারি কমিশন কবে গঠিত হয়? 1968 খ্রিস্টাব্দে। শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থে এমিলের শিক্ষার যতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন তার সংখ্যা কয়টি? 4টি। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে প্রচলন করেছেন? প্লেটো। যদি কোনো জায়গায় তোমার মিস্টেক মনে হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি আরেকবার দেখে নেবো, তারপরে এই কমেন্ট বক্সে আমি আবার সংশোধন করে দেবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকে সিডিপি এই 4-5টাই থাক, তারপর কিন্তু আমরা আবার সিচুয়েশন বেসে চলে যাই। কারণ হচ্ছে সিডিপি একটা না পড়তে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, কারণ এগুলো অনেকটাই মুখস্থ বিষয় রয়েছে। চলো তাহলে সিডিপি বাদ দিয়ে আমরা এখন সিচুয়েশন বেস প্রশ্নোত্তরে চলে যাই। চলো সিচুয়েশন বেস প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটা দেখে নিই। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে 1 থেকে 12 এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। এছাড়া 56টির মতো ক্লাস এক্সট্রা আরও রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। আর ডেমো ক্লাসে কিছু ডেমো দেওয়া রয়েছে, মানে কীভাবে তোমরা ডেমো দেখাবে সেগুলো দেখে নিতে পারো। সমস্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। প্রথম প্রশ্ন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কীভাবে শেখাবে বা পড়াবে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এমন হতে পারত যে কানে শুনতে পায় না এমন প্রতিবন্ধী শিশুকে তুমি কীভাবে পড়াবে, ঠিক আছে? হাতে লিখতে পারে না এমন প্রতিবন্ধী শিশুকে তুমি কীভাবে পড়াবে? তাহলে এইখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে, সেই প্রশ্নের উত্তর তোমরা একটু মডিফাই করে নেবে। উত্তরটা একই রকমই হবে, শুধু মডিফাই করে নিতে হবে। এখানে তোমাকে বলতে হবে বিদ্যালয়ে ভালো পরিকাঠামো থাকলে ব্রেল পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যারা দৃষ্টিশক্তি নেই যাদের। আর তারপর টিএলএমের কথাটা অবশ্যই উল্লেখ করবে, কারণ টিএলএম 3 প্রকার, তার মধ্যে যাবতীয় যত রকমের আছে টিএলএম তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা চোখে দেখতে পায় না তাদেরকে তোমরা কোনো টেপ রেকর্ডার, রেডিও অথবা তারা স্পর্শ করে তো বুঝতে পারবে, কারণ স্পর্শের বিষয়টাও তো গুরুত্বপূর্ণ। স্পর্শ করে তারা শিখবে, কারণ ব্রেল পদ্ধতিতে হাতে টাচ করে করে শেখানো হয়। এবং বিভিন্ন পশুর আওয়াজ বা বস্তু সামগ্রীর আওয়াজ শুনেও তারা কোনটা কী সেই শব্দটা শিখতে পারবে। স্বাদ ও গন্ধের মাধ্যমে কোনটি কী সেটা বুঝতে হয়। এবার যদি বলে যে কানে যারা শুনতে পায় না তাহলে চোখে দেখবে, সেখানে টিভি আরও অনেক কিছু রয়েছে যেগুলো শিক্ষামূলক লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে শিখতে পারবে। কানে শুনতে না পেলে, হাতে লিখতে না পারলে তারও উপায় রয়েছে, তাদেরকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। সমস্ত পদ্ধতিগুলো একটু জেনে যেতে হবে। তাহলে এই পদ্ধতিগুলো তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রামে পাবে। পদ্ধতিগুলো আমি সেন্ড করে দেবো। যেমন চোখে দেখতে না পেলে ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয়, কানে শুনতে না পেলে কী পদ্ধতি রয়েছে, হাতে লিখতে না পারলে কী পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো জানতে হবে একটু। তারপরে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলেছে যে একজন শিক্ষক অনুপস্থিত, এই মুহূর্তে তোমাকে তিনার ক্লাসটা নিতে বলা হলো, তাহলে তুমি কীভাবে সেই ক্লাসটা নেবে?
যদি সেক্ষেত্রে অনুপস্থিত শিক্ষক আমাকে অগ্রিম জানায় তবে আমি কিছু টিএলএম এর ব্যবস্থা করব। যখন তুমি টিএলএম এর কথা বলছো তখন তোমাকে রিপিট প্রশ্ন করতে পারে যে টিএলএম এর ফুল ফর্মটা কী। তখন তুমি বলবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। টিএলএম কয় প্রকার, টিএলএম এর সুবিধা কী, টিএলএম ব্যবহারের উপযোগিতা কী, টিএলএম ব্যবহার করলে বাচ্চাদের কী হয়, এই বিষয়ে প্রশ্ন আসবে। তাই তুমি এই টিএলএম সংক্রান্ত পিডিএফটা টেলিগ্রামে শেয়ার করা আছে, দেখে নাও। তারপর এখানে টিএলএম ব্যবস্থা করব। আর যদি হঠাৎ করে জানানো হয় তাহলে সেক্ষেত্রে টপিকটা বুঝে নিয়ে সহজ সরল ভাষায় যতটা সম্ভব বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা গল্পচ্ছলে হোক কিংবা কোনো আনন্দময় পরিবেশ সৃষ্টি করে কোনো অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি আজকের পাঠ বিষয়ের আগের অংশ তাদের কাছ থেকে পরিষ্কার জিজ্ঞাসা করার মাধ্যমে জেনে নেব। এইভাবে কিন্তু সেটা সম্ভব। প্রথম দিন স্কুলে গিয়ে তোমার কি করণীয়? দেখো, প্রথম দিন স্কুলে গিয়ে তোমার কি করণীয়, এই প্রশ্নটা অনেক রকম প্রশ্ন হিসেবে হতে পারে, কিন্তু উত্তর একটাই হবে, প্রথম দিন স্কুলে গিয়ে তোমার কি করণীয়, এইটা প্রশ্ন হবে। দ্বিতীয়, তুমি স্কুলে যদি চাকরিটা পাও তাহলে প্রথম দিন ক্লাসে গিয়ে তুমি কি করবে, তোমার কি করণীয় হবে। অর্থাৎ অনেকটাই কাছাকাছি প্রশ্ন, উত্তরটা একটাই হবে, প্রথম দিন আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় বিনিময় করব, তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করব, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব এবং তাদের ভালো লাগা পছন্দ অপছন্দের বিষয়গুলো আমি জানার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে স্কুলের যে সমস্ত আমার সহকর্মীরা থাকবেন তেনাদের সঙ্গে পরিচয় করব। এরকম করে তুমি বলবে এবং তারপর শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের খেলা গল্পের ছলে পাঠদান শুরু করব। পাশাপাশি আমার সহকর্মীদের সাথে পরিচয় বিনিময় করব। এছাড়া এই হচ্ছে বিষয়, এটাই তুমি তোমার নিজের মতো করে আরও মডিফাই করে বলতে পারো। উত্তরটা কিন্তু এটাই, এর বাইরে উত্তর নয়। কোন ধরনের শিক্ষক বা শিক্ষিকা ক্লাস করালে শিক্ষার্থীরা গোলমাল করবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে শিক্ষকের অথবা শিক্ষিকার আদর্শ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যটা তুমি নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আসো, তাহলে সেটা হয়ে গেল। অর্থাৎ একজন আদর্শ শিক্ষক অথবা শিক্ষিকার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে তিনাকে ধৈর্যশীল হতে হবে, তারপর কী হতে হবে যে সহনশীলতা হতে হবে, আর শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মানে বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার একটা যে বেশ, তাহলে এইখানে যেটা তুমি দেখতে পেলে কোন ধরনের শিক্ষক শিক্ষিকা ক্লাস করলে শিক্ষার্থীরা গোলমাল করবে, এই বিষয়ে তোমরা শিক্ষক শিক্ষিকার যে আদর্শ গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলোকেই তুমি নেগেটিভ পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারো। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকার ব্যক্তিত্বের অভাব হয়, অস্বচ্ছ জ্ঞান থাকে, শিশু মনস্তত্ত্ববিদ্যা জ্ঞান না থাকে, ধৈর্যশীল না থাকে, ঠিক আছে, তাহলে গণ্ডগোল করবে। ঠিক বিপরীতটাই হচ্ছে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। তাহলে বিদ্যালয়ে যে কোনো দিবস পালনের গুরুত্ব কী, মানে বিদ্যালয়ে যে দিবসগুলো পালন করা হয় তার কী প্রয়োজনীয়তা রয়েছে, না পালন করলেও তো হয়। তাহলে সেই ক্ষেত্রে তুমি বলবে বিদ্যালয়ে যে দিবসগুলো পালন করা হয় সেই দিবসগুলো প্রাতিষ্ঠানিক, ঐতিহাসিক ও আন্তর্জাতিক কিছুটা গুরুত্ব রয়েছে। সুতরাং শিক্ষার্থীদের বিভিন্ন দিবসে যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিশ্ব পরিবেশ দিবস ইত্যাদি গুরুত্ব বোঝানোর জন্য এই বিষয়গুলি পালন করা হয়, যাতে বাচ্চাদের মনে তাদের মধ্যেও কিন্তু একটা মানে সুনাগরিক হওয়া, মানে এই সমস্ত দিবস থেকে যে সমস্ত অনুপ্রেরণাগুলো পাওয়া যায় তারা সেগুলো বুঝবে, শিখবে এবং তাদের ষষ্ঠ মানে তারা একটা ভালো সুনাগরিক হতে পারবে। এবং তুমি যখন এখানে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বিশ্ব পরিবেশ দিবস এই যে বিষয়গুলো উল্লেখ করবে, এই উল্লেখ করার সঙ্গে সঙ্গে হয়তো তোমাকে রিপিট প্রশ্ন করতে পারে যে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়, স্বাধীনতা দিবস কেন পালিত হয়, ঠিক আছে। তাই তুমি যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরটার পরিপ্রেক্ষিতে কী প্রশ্ন হতে পারে সেটা তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। তারপর একজন শিক্ষকের প্রথম কর্তব্য বিদ্যালয়ে কার প্রতি থাকা উচিত বলে তোমার মনে হয়? একজন শিক্ষকের প্রথম কর্তব্য তার শিক্ষার্থীদের প্রতি থাকা উচিত বলে মনে করি। ভারতের জাতীয় স্রোত হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম গানটি কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় স্রোত কি? বন্দে মাতরম। বন্দে গানটি রিপিট হয়েছে প্রশ্নটা। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্গত? এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের একটি গান। এটি 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক মানে বা দ্বারা রচিত আনন্দমঠ উপন্যাসের একটি গান। একজন বিশেষ ব্যক্তি বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেছিলেন, সেই ব্যক্তির নাম কি? শ্রী অরবিন্দ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ধরতে পারে। একজন আদর্শ মা 100 জনের স্কুল শিক্ষকের মতোই মূল্যবান,
এই কথাটির গুরুত্ব কী? এই কথাটির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একদমই সত্যি যে 100 জন স্কুল শিক্ষকের মতোই একজন আদর্শ মায়ের গুরুত্ব রয়েছে। তার কারণ যে একজন শিশু তার মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষা পায়। পরিবারে মায়ের স্নেহ ছায়ায় স্নেহপূর্ণ পরিবেশে একজন শিশু তার জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে। শিশুর সুঅভ্যাস এবং যে ভিত, যে কোনো জিনিসের ভিতটা যেটা তৈরি হয় সেটা মজবুত হয় প্রথম থেকেই সৃষ্টি হয় সেটা। সেরকম বাচ্চাদের শিশুদের যে প্রথম ভিত সেটা তার মা থেকেই আসে। ধর্মীয় ও নৈতিক বিকাশ জাগ্রত হয়, বৃত্তিমূলক শিক্ষারও বিকাশ ঘটে এবং এগুলো শিশুর সর্বাঙ্গীন জীবন গড়ে ওঠার কারণ হয়ে ওঠে। এই জন্যই একজন আদর্শ মা 100 জন স্কুল শিক্ষকের মতোই মূল্যবান। এবং সেই শিশু বয়সে তার যদি শিক্ষা ঠিকঠাক না হয় তাহলে ঠিক তার যে প্রভাব সেটা কিন্তু দীর্ঘদিন ধরে থেকে যায়। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস, যেমন একটা বাড়ি তৈরি করলে কি হয়, এটা উদাহরণস্বরূপ বলছি, এটা বলার প্রয়োজন নেই উত্তরটা, যে কোনো একটা বাড়ি তৈরি করার সময় কী হয়, তার ভিত যদি তুমি শক্ত না করো তাহলে বাড়িটা তুমি যতই বাড়াও অপর দিকে যতই উঠতে থাকবে কী হবে, ততই দুর্বল হতে থাকবে। কারণ তার যে ভিত সেটা কিন্তু মজবুত নেই, সেই জন্য কিন্তু সেটা একটা সময় কী হবে, পড়ে যাবে। তাই সেরকমই ব্যাপার এইটা। শিক্ষার যৌথ দায়িত্ব বলতে কী বোঝো? রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উভয়ে পরস্পরের সহযোগিতার মাধ্যমে শিক্ষার কর্মসূচি পালনকে শিক্ষার যৌথ দায়িত্ব বলা হয়। এই শিক্ষার যৌথ দায়িত্ব থেকে অনেক প্রশ্ন হয়, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে কী কী আলোচনা করব সেটাও জানিয়ে দেবো। সংবিধানে কততম সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয়েছে? সংবিধানে 42তম সংশোধনীতে, যেটা কত সালে হয়েছিল? 1976 সালে হয়েছিল 42তম সংশোধনটা। তুমি শিক্ষক হিসেবে গ্রামের বিদ্যালয় থেকে শহরের বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে এসেছো, তুমি কীভাবে শিক্ষার্থীদের পড়াবে? সেখানকার অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা শহরাঞ্চলের শিক্ষার্থীদের কীভাবে পাঠদান করে, এবং তারপর আমার নিজের মতো করে আধুনিক উপায়ে পাঠদান শুরু করব। বিভিন্ন উন্নত মানের টিএলএম ব্যবহার করব। তাদের সঙ্গে আগেই বন্ধুত্বপূর্ণ আচরণ, মানে প্রথমেই তোমার ওই প্রশ্ন উত্তরটা এরকম হবে যে প্রথমে আমি কি করব, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব, তাদের পছন্দ অপছন্দনীয় বিষয়গুলো জানার চেষ্টা করব, তাদের মধ্যে পড়াশোনাতে কে কেমন ভালো কে খারাপ সেটা একটু বিচার করব এবং সেই অনুযায়ী যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য আলাদাভাবে রেমিডিয়াল টিচিংয়ে ব্যবহার করব এবং উন্নত মানের টিএলএম ব্যবহার করব, যাতে খুব সহজে তারা যে কোনো কঠিন বিষয় বুঝতে পারলে এবং আধুনিক পাঠদানের যে বিষয়টা সেটা উল্লেখ করতে পারো। সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য: সৃজনশীল গুণাবলী বিকাশ সহায়ক, সর্বাঙ্গীন বিকাশ সহায়ক, একঘেয়েমি নিরসনে সহায়ক, শিক্ষার্থীদের চাহিদা পরিপূরণে সহায়ক। দেখো এই যে পিডিএফ, আমি এই পিডিএফটাও টেলিগ্রামে শেয়ার করে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা। এই ভিডিওটা ওয়াচ করার পরে টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। এটা বলছে কোনো শিক্ষার্থী ড্রপ আউট বা স্কুল ছুট হলে কি করবে বা অভিভাবকদের কীভাবে বোঝাবে? কোনো শিক্ষার্থীর ড্রপ আউট বা স্কুল ছুট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অভিভাবকদের বোঝাবো আমাদের সমাজে শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে। বিভিন্ন বড় বড় যারা শিক্ষা মানে পড়াশোনা করে যারা একটা ভালো জায়গায় গিয়েছে এমন কোনো উদাহরণ দিতে পারো, অথবা বড় বড় মনীষীদের উদাহরণ দিতে পারো। কারণ পড়াশোনা করে যে শুধুমাত্র বিদ্যালয় থেকে বেশিরভাগ জিনিস ফ্রিতে দেওয়া হয়, যেমন মিড ডে মিল, জুতো, পোশাক, বই, খাতা, ব্যাগ। আশা করবো তারা বুঝবে। আর শিক্ষক হিসেবে আমার কর্তব্য হবে শ্রেণীকক্ষকে আনন্দময় করে তোলা, শিশুদের আগ্রহ উৎসাহের বিষয়গুলিকে দিয়ে মনোযোগ দেওয়া, তার করে তোলা, শিশুদের আগ্রহ উৎসাহ বৃদ্ধি করা। তার কারণ হচ্ছে শিশুরা যদি স্কুলের মধ্যে আনন্দ পায়, আগ্রহ পায়, তাহলে তারা কিন্তু স্কুলে আসতে ভয় পাবে না, তারা কিন্তু নিজে থেকেই স্কুলে আসতে চায়। বেশ, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমরা মিড ডে মিল সম্পর্কে যত রকম প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব, তার সঙ্গে তোমাদের সিচুয়েশন বেস প্রশ্ন নিয়ে আসবো। সিডিপিটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ সিডিপিটা মুখস্থর বিষয়, ধীরে ধীরে পড়ো, সময় রয়েছে এখন, তাহলে কিন্তু ভালোভাবে প্রস্তুতি হয়ে যাবে। তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা হতে পারো 499 টাকা ওয়ান টাইম পে করে ভর্তি হতে পারো, অফার রয়েছে এখন। তার সঙ্গে তোমরা 2014 এবং 2017 প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি 2014-17 যে বিগত বছরের প্রশ্ন তো পিডিএফটা ফ্রি পেয়ে যাবে।